প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে বাসায় অবস্থান করছো। শিক্ষার্থীরা, আমি এটাও মনে করি যে তোমরা অবশ্যই ঘরে বসে তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাচ্ছ। তোমরা যদি পড়াশোনাটা চালিয়ে যাও এবং নিয়মিত ক্লাসগুলি করো, তাহলে আমাদের যে এই অনলাইন ক্লাসের যে উদ্যোগটা সেটি সফল হবে এবং তোমরাও অনেক উপকৃত হবে। তোমাদের সকলকে আমি আমার আজকের ক্লাসে আমার অনলাইন ভিত্তিক দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের কোড হচ্ছে 121 এবং আমরা যে যতগুলো ক্লাস নিচ্ছি সেগুলো প্রথম অধ্যায়ের উপর ক্লাসগুলো নেওয়া হচ্ছে। প্রথম অধ্যায়ের টাইটেলটি হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। আজকে আমার দ্বিতীয় ক্লাস, কিন্তু তোমাদের যে অন্য কোর্স টিচার ম্যাডাম আছেন, তিনি অনেকগুলো ক্লাস নিয়েছেন এবং আশা করি তোমরা সেই ক্লাসগুলো উপভোগ করেছো। এবং আমরা যদি পূর্ব পাঠের কথা বলি যে আমরা এই ক্লাসগুলোতে তোমরা কি কি বিষয় জেনেছো, তাহলে আমরা প্রথম থেকে যদি বলতে চাই তাহলে তোমরা যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জেনেছো, যেখানে তোমরা প্রাচীন কাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তিবিদ্যার যে বিকাশ সেটি সম্পর্কে ধারণা লাভ করেছো। তাছাড়া যুক্তিবিদ্যার যে ধারণা যে ক্লাসটি হয়েছিল সেখানে তোমরা যুক্তিবিদ্যার যে বেসিক ধারণাগুলো ছিল সেই সম্পর্কে জ্ঞান লাভ করেছো বা জানতে পেরেছো। তাছাড়া যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার সন্তোষজনক সংজ্ঞাগুলো, যুক্তিবিদ্যার হচ্ছে যে বেসিক যে ধারণা সেগুলো সম্পর্কে তোমরা জেনেছো। তারপরে ক্লাসগুলোতে তোমরা হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে জেনেছো, যে যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান নাকি একটি কলা নাকি উভয়ই, যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বর্ণনামূলক বিজ্ঞান, বা যুক্তিবিদ্যাকে একটি ব্যবহারিক বিজ্ঞান না তত্ত্ববিজ্ঞান, এসব স্বরূপ সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আজকে আমি তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর, স্কোপ অফ লজিক, যেটাকে আমরা বলছি স্কোপ অফ লজিক। এখানে শিখন ফলটি কি? যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবে। আসো তাহলে আমরা যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে জেনে নিই। যুক্তি বিষয়ক বিজ্ঞান হিসেবে যুক্তি হলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করাই যুক্তিবিদ্যার মূল কাজ। অর্থাৎ তোমরা জানো যে যুক্তিবিদ্যার হচ্ছে মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি, এবং যুক্তির বৈধতা এবং অবৈধতা কোনটা, সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো যদি আমরা যুক্তি গঠনের ক্ষেত্রে প্রয়োগ না করি বা প্রয়োগে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সেই যুক্তিটি অবৈধ হয়ে যায়, এবং এই বৈধতা এবং অবৈধতা যাচাই করে হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। যুক্তি নিয়ে আলোচনা করতে হলে যুক্তির প্রকৃতি ও তার উপাদান নিয়েও কিন্তু আলোচনা করতে হয়, এবং এই যুক্তির প্রকৃতি এবং তার উপাদান নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে আসলে যুক্তিবিদ্যার পরিসর বা বিষয়বস্তু। অর্থাৎ প্রকৃতি এবং উপাদানগুলো নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। শিক্ষার্থীরা, তোমরা জানো যুক্তিবিদ্যার সংজ্ঞাটি হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ এখানে চিন্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেহেতু চিন্তার স্বরূপ যদি আমরা বলি বা চিন্তা যদি বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু অনেক বড় একটি ক্ষেত্র বা সেক্টর, সেটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু নয়। যুক্তিবিদ্যার হচ্ছে শুধুমাত্র অনুমান নিয়ে আসলে মূলত আলোচনা করে থাকে, এবং চিন্তা যদি আমরা ক্ষেত্র দেখি সেখানে কিন্তু স্মৃতি, কল্পনা, অনুমান এইসব ব্যাপারগুলো থাকে। কিন্তু স্মৃতি, কল্পনা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসলে মনোবিজ্ঞান যে বিষয়টি আছে সেই বিজ্ঞান আলোচনা করে থাকে। কিন্তু যুক্তিবিদ্যা আসলে মূলত অনুমান নিয়ে আলোচনা করা হয়। এখন যদি আমরা যুক্তিবিদ্যার দিক থেকে বা চিন্তার বিষয়টি নিয়ে আলোচনা করি, তাহলে চিন্তার দুটি দিক রয়েছে। একটি হচ্ছে মানসিক অবস্থা আর একটি হচ্ছে ভাষাগত প্রকাশ। এখন মানসিক অবস্থার মধ্যে কি রয়েছে? একটি হচ্ছে সার্বিক ধারণা, অবধারণ ও অনুমান, এবং ভাষাগত প্রকাশের মধ্যে রয়েছে পদ, যুক্তিবাক্য ও যুক্তি। আসো আস্তে আস্তে আমরা একটু জেনে নিই। প্রথমে দেখি সার্বিক ধারণা। একটা বিষয়ের অন্তর্গত সব সম্পর্কিত যে ধারণা থাকে সেটাই হচ্ছে সার্বিক ধারণা। সার্বিক ধারণা সদর্থক হতে পারে, আবার নয়ার্থকও হতে পারে। যেমন সব মানুষ মরণশীল, এখানে সার্বিক বলছি কারণ যে সব মানুষ, সবার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে যে সব মানুষ মরণশীল। অবধারণ বা মানসিক বাক্য, এটাকে আমরা ইংলিশে বলি জাজমেন্ট। দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণে কোনো একটি ধারণার সাথে আরেকটা ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন আমার মনে দুধ এবং সাদা এই দুটি ধারণা আছে,
এই দুটি ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে যখন মনে মনে চিন্তা করা হবে যে দুধ হয় সাদা, তখন এই মানসিক প্রক্রিয়াটি হবে অবধারণ বা মানসিক বাক্য। তারপর দেখি অনুমান বা ইনফারেন্স। কোন প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে পরোক্ষ জ্ঞানে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। তোমরা এটা প্রিভিয়াস ক্লাসে জেনেছো। তার মানে কি, জানা সত্য থেকে অজানা সত্যে গমন করাটাই হচ্ছে অনুমান। যদি আমরা একটু উদাহরণ দিই, যে কোথাও যদি আমরা একটা ধোঁয়া দেখি, তাহলে আমরা কি মনে করি যে সেখানে আগুন আছে, কারণ আমরা সবসময় দেখি যে আগুনের সাথে ধোঁয়া থাকে। তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা একটা অজানা বিষয় সম্পর্কে জানতে পারি, কিন্তু অনুমান যে সবসময় সঠিক হবে তা নয়। এবং অনুমানটাকে যেন আমরা সঠিক করতে পারি বা নিশ্চিত আমরা যেন করতে পারি, সেজন্য কিন্তু যুক্তিবিদ্যা প্রয়োজন এবং যুক্তিবিদ্যার নিয়মগুলো আমাদের জানতে হবে, এবং সেই নিয়মগুলো কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। অনুমান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান কোনটি? যেটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য থেকে একটি বিশেষ যুক্তিবাক্যে গমন করার পদ্ধতি হচ্ছে অবরোহ অনুমান। তোমরা দেখো সার্বিক এখানে কি, সব মানুষের মানুষের মানে সব প্রত্যেকটা মানুষের কথা এখানে বলা হচ্ছে, সবার কথাই বলা হচ্ছে। রহিম হয় একজন মানুষ, রহিম হয় একজন মানুষ এবং অতএব রহিম হয় মরণশীল। অবরোহ যুক্তি পদ্ধতির মূল লক্ষ্য হলো যুক্তির আকারগত সত্যতা নিরূপণ করা। আকারগত সত্যতা নিরূপণ করা বলতে বোঝাচ্ছে যে তোমাদের যে যুক্তিবিদ্যার যে নিয়মগুলো আছে, সেই নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আসাটা, একটা সঠিক সিদ্ধান্তে আসা, এটা হচ্ছে আমার আকারগত সত্যতা। এখানে আমরা যে এই দুটো বাক্য দেখতে পাচ্ছি, এই দুটি হচ্ছে আশ্রয় বাক্য আর এটি হচ্ছে সিদ্ধান্ত। তার মানে আকারগত সত্যতা নিরূপণ করা হচ্ছে অবরোহ অনুমানের লক্ষ্য। আর আমরা আরোহ অনুমান যে দেখি, এই পদ্ধতিতে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের প্রেক্ষিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন ধরো, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। এখানে কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টান্ত, অর্থাৎ রহিম একটা বিশেষ ব্যক্তির, করিম, যদু, মধু সবাই কিন্তু বিশেষ, এবং বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা থেকে আমরা বলতে পারছি যে সব মানুষ হয় মরণশীল। আরোহ যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে আকারগত ও বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা করা। আকারগত বলতে বোঝাচ্ছে যেখানে নিয়মগুলো অনুসরণ করে একটি সঠিক সিদ্ধান্তে আসা, এবং বস্তুগত সত্যতা বলতে বোঝাচ্ছে যে আমাদের যে বাস্তবের সাথে যে মিল আছে কিনা সেটাও এখানে দেখা হয়, বাস্তবের সাথে মিল করে এটা সিদ্ধান্তে আসা হয়। এখন আমরা দেখছি যুক্তি। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। আমরা উদাহরণ দিয়ে দেখি, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল। তোমরা এখানে একটু আগে দেখতে পেরেছো, যেখানে প্রথম দুটি হচ্ছে আশ্রয় বাক্য এবং শেষের যে লাইনটি সেটি হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, যুক্তি বাক্য যেখানে বলছে প্রপোজিশন। যুক্তি গঠিত হয় যুক্তি বাক্য দ্বারা। দুটি পদের মধ্যে সদর্থক বা নয়োর্থক কোন প্রকার সম্পর্কের প্রকাশকে যুক্তি বাক্য বলে, অর্থাৎ দুটি পদের মধ্যে সম্বন্ধের বর্ণনাকে যুক্তি বাক্য বলে। যেমন এখানে দুটি পদ দিচ্ছে, আম এবং মিষ্টি, মিষ্টি, এটা হচ্ছে আম হয় মিষ্টি, এটা দুটি পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে, এটা হচ্ছে যুক্তি বাক্য। এবং তোমরা যদি দেখো যে যুক্তি বাক্য কিন্তু আমরা যে ব্যাকরণের যে বাক্য দেখি সেই বাক্য থেকে কিন্তু আলাদা, কারণ ব্যাকরণ হচ্ছে আমরা অনেক ধরনের মূলত 5 ধরনের বাক্য দেখতে পারি, কিন্তু এই 5 ধরনের বাক্যের মধ্যে বিবৃতিমূলক যে বাক্যগুলো সেগুলোকে আমরা যুক্তি বাক্য হিসেবে ধরে নিই। অন্যান্য যে বাক্য যেমন প্রশ্নমূলক বা আদেশমূলক, সেই বাক্যগুলো কিন্তু যুক্তি বাক্য হিসেবে ধরা হয় না। আচ্ছা, এখানে হচ্ছে পদ। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। আচ্ছা, তোমরা দেখো যে শব্দ বা শব্দ সমষ্টি, এখানে দেখছো গরু হয়, 1 নম্বর উদাহরণ দেখো, গরু হয় চতুষ্পদ, অর্থাৎ এখানে গরু একটি শব্দ, চতুষ্পদ একটি শব্দ। তাহলে যে শব্দগুলো উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, এখানে গরু হচ্ছে উদ্দেশ্য এবং চতুষ্পদ এই হচ্ছে বিধেয়। এবং তোমরা জানো যে একটি বাক্যে হচ্ছে উদ্দেশ্য বিধেয় থাকে। উদ্দেশ্য হচ্ছে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, আর বিধেয় হচ্ছে যা বলা হয়, যাকে সম্পর্কে মানে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে বিধেয়। তাহলে এখানে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকেই পদ বলছে। তাহলে এখানে গরু হচ্ছে একটি পদ এবং চতুষ্পদ একটি পদ। আবার 2 নম্বরে দেখো, আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র, এখানে আমার ছোট ভাই এটা হচ্ছে উদ্দেশ্য এবং মেধাবী ছাত্র এটা হচ্ছে বিধেয়, এই দুটো কিন্তু পদ হিসেবে চিহ্নিত করা যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা একটি যুক্তি বাক্য গঠন করব সেক্ষেত্রে কিন্তু একটি সংযোজক থাকে, যেখানে যেমন গরু হয় চতুষ্পদ, আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র, এই যে হয় শব্দটি এটা কিন্তু একটি সংযোজক, অর্থাৎ দুটি পদের মধ্যে একটি সম্পর্ক রক্ষা করলে কিন্তু একটা যুক্তি বাক্য সৃষ্টি হয়।
আসলে আমরা এখন সংযোজকের যে সেটা দেখিনি সংজ্ঞাটি। একটি যুক্তি বাক্যের হচ্ছে 3টি অংশ থাকে, তার মধ্যে একটি হচ্ছে সংযোজক। সংযোজকের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগ রক্ষা করে। অর্থাৎ আমরা একটু আগে উদাহরণ দেখলাম যে উদ্দেশ্য এবং বিধেয় একটি যুক্তি বাক্যে তার মানে সংযোজক হচ্ছে সেটি রক্ষা করে। এই সংযোজক কিন্তু কোনো পদ নয়, এটি হচ্ছে একটি চিহ্ন আমরা বলতে পারি। তাহলে এখানে যে উদাহরণ দেখো, করিম হয় ভালো, এখানে হয় হচ্ছে একটি সংযোজক। কোনো একটি যুক্তি বাক্য গঠন করতে হলে আমাকে উদ্দেশ্য, বিধেয় এবং একটি সংযোজক থাকতে হবে। এবং তোমরা যদি একটা উদাহরণ দেখো যে সূর্য হচ্ছে পূর্ব দিকে উদিত হয়, এটি কিন্তু একটি সুন্দর বাক্য এবং একটি অর্থ প্রকাশ করছে, কিন্তু এটা কিন্তু যুক্তি বাক্য হবে না, কারণ এখানে আমাদের সংযোজকটাকে বসাতে হবে। সেটা কিভাবে? যদি আমরা বলি যে সূর্য হয় এমন একটি নক্ষত্র যে পূর্ব দিকে উদিত হয়, তাহলে সেটা হবে আমার যুক্তি বাক্য, কারণ আমাদেরকে সংযোজকটা বসিয়ে কিন্তু একটা যুক্তি বাক্য গঠন করতে হবে। সেজন্য আমাদের এই ব্যাপারগুলো নিয়ে, মানে সংযোজক, পদ, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। তাছাড়া যুক্তিবিদ্যা কতিপয় মৌলিক নিয়মের আলোচনা করে, যেমন সেই নিয়মগুলো হচ্ছে কি: অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম, পর্যাপ্ত হেতু নিয়ম, প্রকৃতির একানুগতিকতা নীতি। আসলে আমরা একটু দেখে নিই এগুলো কি। অভেদ নিয়ম হচ্ছে কোনো পদ বা বাক্যকে একই যুক্তি বা অনুমানে কেবল একটি অর্থে ব্যবহার করা যাবে। দার্শনিক লাইবনিজ বলেছেন, প্রত্যেকটি বস্তু যা তাই। যুক্তিবিদ কপির ভাষায় প্রত্যেকটি বস্তু তার নিজ প্রকৃতির সদৃশ। অর্থাৎ আমরা কোনো একটি পদ বাক্য একই যুক্তি বা অনুমানে কেবল একটি অর্থে ব্যবহার করবো। মানুষ পদটি আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যখনই ব্যবহার করি সেই মানুষকে মানুষ হিসেবে কিন্তু ব্যবহার করবো, অন্য কোনো অর্থে কিন্তু ব্যবহার করা যাবে না। এটা একটা নিয়ম, সেই নিয়মটা ফলো করতে হবে। বিরোধ বাদক নিয়ম, সেটা হচ্ছে একই সময়ে একই গুণকে কোনো বস্তু সম্পর্কে স্বীকার এবং অস্বীকার করা যায় না। উদাহরণস্বরূপ যদি বলা হয়, কোনো লোক একই সময়ে সৎ বা অসৎ অথবা জীবিত মৃত হতে পারে না। এর অর্থ হলো কোনো বস্তু একই সঙ্গে দুটি বিরোধী গুণের কিন্তু অধিকারী হতে পারবে না। একটা হচ্ছে নির্মধ্যম নিয়ম। এই নিয়মের কোনো বাক্য হয় সত্য না হয় মিথ্যা। এই বাক্য অনুসারে কোনো বাক্যকে হয় সত্য না হয় মিথ্যা হতে হবে। সত্য এবং মিথ্যার অন্য কোনো বিকল্প কিন্তু হওয়া যাবে না। যেমন ছেলেটি খারাপ নয়, বাক্যটিকে যদি আমরা অস্বীকার করি তাহলে অর্থ কি ছেলেটি ভালো, এই বাক্যটিকে স্বীকার করা হয়ে যায়। এবং এই নিয়মগুলো যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমাদের যুক্তি বাক্য তৈরিতে বা যুক্তিবিদ্যার যে সেটা কিন্তু আমাদের ফলপ্রসূ হবে না। আরেকটা কি হচ্ছে পর্যাপ্ত হেতু নিয়ম। এই নিয়ম অনুসারে জগতের কোনো কিছুই অহেতুক নয়, প্রত্যেক বস্তু বা ঘটনার পেছনে যথেষ্ট কারণ আছে। তাহলে নিয়ম দুটি অর্থ হতে পারে যে কোনো বাক্য যদি সত্য হয় তাহলে তার পেছনে অবশ্যই কোনো যুক্তি আছে এবং প্রত্যেকটি কার্যেরই কোনো কারণ আছে। কোনো কাজ, মানে কোনো কাজ আছে কিন্তু কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কাজ আসলে হয় না। এই যে তোমরা পড়াশোনা করছো, তোমাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া কিন্তু কোনো হচ্ছে না, মানে কোনো কাজই হয় না। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? প্রকৃতির একানুবর্তিতা নীতি। আমরা প্রকৃতিতে দেখতে পাই অনেক বৈচিত্র্য, কিন্তু বৈচিত্র্য থাকা সত্ত্বেও সর্বত্রই প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলে, এখানে এলোমেলো বা খামখেয়ালির কোনো স্থান নেই। এটাই হলো প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। অর্থাৎ প্রকৃতি সবসময় একইভাবে কাজ করে যায় যদি একই অবস্থা বিরাজ থাকে। প্রকৃতির নিয়ম নীতি একটি মৌলিক নিয়ম, সে অনুসারে প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে থাকে। এটা একটি নিয়ম, সেই নিয়মটা কিন্তু যুক্তিবিদ্যায় আলোচনার ক্ষেত্রে চলে আসছে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে প্রকৃতিতে একই রূপে ঘটনা ঘটে থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেসব অবস্থায় আগুন অতীতে দহন করেছে সেসব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। অর্থাৎ প্রকৃতি সবসময় একই কাজ করে থাকে যদি পারিপার্শ্বিক সকল অবস্থা একই রকম থাকে। এই নিয়মটা কিন্তু যুক্তিবিদ্যায় আলোচনা বিষয়বস্তুর মধ্যে পড়ে যায়, এবং এই প্রত্যেকটা নিয়মে কিন্তু যুক্তিবিদ্যার মানে প্রত্যেকটা ঘটনে, যুক্তিবাক্য ঘটনে বা যুক্তিতম ঘটনা যেভাবে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিয়মগুলো প্রযোজ্য হয়। জ্ঞানের স্বরূপ ও উৎস। জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ জ্ঞান স্বাভাবিক ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসে বলে তা প্রায় নিশ্চিত হয়, কারণ আমরা যা প্রত্যক্ষভাবে দেখি, আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে দেখি, প্রায় নিশ্চিত জ্ঞান সেগুলো হয়, কিন্তু এগুলো প্রমাণের কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ আমরা এগুলো স্বচক্ষে দেখতে পাচ্ছি বা যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এটা জানতে পাচ্ছি। তবে পরোক্ষ জ্ঞান বা অনুমানলব্ধ জ্ঞান সম্ভাবনাপূর্ণ বলে প্রমাণের প্রয়োজন হয়। পরোক্ষ জ্ঞানই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তার মানে আমরা জ্ঞান দেখছি দুই প্রকার, একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষ জ্ঞানটাই মূলত যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তারপর আসছে কি ভাষা, ল্যাঙ্গুয়েজ। চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একই রূপ ভাষা ভিন্ন রূপ অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো
কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। যুক্তিতে ব্যবহারের সময় ভাষার এরূপ দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি। সুতরাং যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়েও আলোচনা করে থাকে। দেখা যায় যে আমরা কিন্তু প্রতিনিয়ত যেসব ভাষা ব্যবহার করছি, বেশিরভাগ ভাষা কিন্তু অস্পষ্ট। যদি আমরা উদাহরণ দেই, যে হচ্ছে টেকো, ধরো টেকো, একটা লোককে আমরা কখন বলবো যে সে টাক মাথার, কতটুকু কয়টা চুল থাকলে বা কতটুকু টাক থাকলে আমরা তাকে টেকো বলবো। এগুলো কিন্তু হলো একটা অস্পষ্ট শব্দ। আবার ধরো যেমন যেখানে দ্ব্যর্থকতা, একই শব্দ দুই ধরনের অর্থ থাকতে পারে। যেমন ধরো লাইট বলতে আমরা কিন্তু আলো বুঝি, আবার লাইট বলতে একটা হালকা জিনিসকেও বুঝি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাষা আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমাদের জানতে হবে কিভাবে ভাষার হচ্ছে সঠিক ব্যবহার করা যায়, সেটা নিয়েও কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করছে। যুক্তিদোষ বা অনুপপত্তি। যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্বন্ধে কতগুলো নিয়ম কানুন নির্দেশ করে। এই নিয়মগুলো অমান্য করলে যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে ওঠে। এই ত্রুটির স্বরূপ জানা থাকলে সহজেই তাদেরকে পরিহার করা যায়। সুতরাং যুক্তিবিদ্যার ত্রুটিপূর্ণ যুক্তি বা অনুপপত্তি নিয়েও আলোচনা করা, অর্থাৎ ফ্যালাসি থাকে। যদি আমরা নিয়ম পদ্ধতিগুলো সঠিক মতো ফলো না করি, তাহলে আমাদের যুক্তি যে দোষ হয়ে যায় বা যুক্তি অনুপপত্তি সৃষ্টি হয় আমাদের ক্ষেত্রে। সেজন্য এই যুক্তিদোষ বা অনুপপত্তি নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। প্রতীক। যুক্তিবিদ্যার প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই কালে যুক্তিবিদ্যার যুক্তির বৈধতা বিচারের কাজটিকে সহজতর করার জন্য যুক্তিকে নানা প্রকার প্রতীকের মাধ্যমে প্রকাশ করেন। বিশেষ করে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা প্রতীকের ব্যাপকভাবে ব্যবহার করেন। তাই যুক্তিবিদ্যা বিষয়বস্তুতে প্রতীকী যুক্তিবিদ্যা অন্তর্ভুক্ত। তোমরা তোমাদের যে লাস্ট চ্যাপ্টার 8ম অধ্যায়ে কিন্তু এই প্রতীক সম্পর্কে জানবে, এবং সেই প্রতীক ব্যবহার করে কিন্তু এই যুক্তিবিদ্যার যে হচ্ছে জটিল যে বিষয়গুলো আছে সেটাকে সহজভাবে কিন্তু প্রকাশ করা যায়, এবং সেটা নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করছে। তারপরে যদি আমরা দেখি যে যুক্তির যে বিভিন্ন উপাদান আমরা বলেছি, সেই উপাদান হিসেবে সংজ্ঞাকে দেখতে পারি। একটি সংজ্ঞা বলতে বোঝাচ্ছে যে একটি পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায় সংজ্ঞার মাধ্যমে। যুক্তির অন্তর্গত যুক্তিবাক্যে যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয়, সংজ্ঞার মাধ্যমে সেগুলোর অর্থ সুনির্দিষ্ট না হলে কখনো যুক্তি বা অনুমানের মধ্যে ভ্রান্তির সম্ভাবনা দূর করা যায় না। অর্থাৎ একটি যে পদ, সেই পদের যে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করবো, সেটা আমরা সংজ্ঞার মাধ্যমে করে থাকি। যদি আমরা বলি যে মানুষ পদের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু তাদেরকে যদি আমরা তার যে মৌলিক যে গুণ, যে জীববুদ্ধি এবং বুদ্ধিবৃত্তি, এই দুটোর মাধ্যমে যদি প্রকাশ করে যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে কিন্তু তার হচ্ছে পূর্ণ প্রকাশটা আমরা করতে পারি। এটাই হচ্ছে সেই সংজ্ঞা, যেটা আমরা কোনো পদের হচ্ছে স্পষ্টভাবে প্রকাশ করা, এবং সেই স্পষ্ট প্রকাশ করতে পারলে কিন্তু আমাদের সব করতে আমরা যুক্তির যে বাক্য গঠন সেটা আমরা করতে পারি। সুতরাং সংজ্ঞা নিয়েও যুক্তিবিদ আলোচনা করে। তোমরা প্রত্যেকটা যে আমরা পড়তেছি আজকে বিষয়বস্তুগুলো, প্রত্যেকটা তোমরা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রত্যেকটা বিষয় নিয়ে তোমরা ডিটেইলসে পড়বে। তারপর হচ্ছে বিভাগ। কোন একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহের মধ্যে বিভক্ত করা প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। সেই বিভাগ নিয়ে তোমরা পড়বে, বা এটা হলো যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু। তারপর আসছে শ্রেণীকরণ। শ্রেণীকরণ মানে বিন্যাসকরণ। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহকে একত্রে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্রেণীকরণ। কারণ আমাদের আশেপাশে সব কিছু অনেক জটিল আকারে থাকে, এবং তখন যদি আমরা কোনো একটা সূত্রের ভিত্তিতে বা নিয়মের ভিত্তিতে সাদৃশ্য বা বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো একটা বিষয়কে বা কোনো একটা বস্তুকে আমরা যদি আলাদা করতে পারি বা শ্রেণীকরণ করতে পারি, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। যেমন মেরুদণ্ডী প্রাণী বা অমেরুদণ্ডী প্রাণী, এটার ভিত্তিতে যদি আমরা বিচার করে প্রাণীদেরকে আলাদা করতে পারি, শ্রেণীকরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজেরও সুবিধা হয়। এটা নিয়ে আলোচনা করছে যুক্তিবিদ্যা। তারপর হচ্ছে ব্যাখ্যাকরণ। ব্যাখ্যাকরণ মানে হচ্ছে স্পষ্টকরণ। কোনো দুর্বোধ্য অস্পষ্ট বিষয়কে সুস্পষ্টকরণ বা সহজবোধ্য করাকে বলা হচ্ছে ব্যাখ্যাকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শিক্ষার্থীরা, যে ব্যাখ্যাকরণের মাধ্যমে বা ব্যাখ্যাকরণ হচ্ছে স্পষ্টকরণ, এবং সেই স্পষ্টকরণের মাধ্যমে কিন্তু আমরা যে হচ্ছে অস্পষ্ট বিষয় সেটাকে সহজবোধ্য করতে পারি। যেমন ধরো যে আগে যখন কলেরা হতো গ্রামে গ্রামে, তখন কিন্তু মনে করা হতো যে ওলা বিবির আগমনই হচ্ছে কলেরার কারণ, এবং তখন কিন্তু মানুষ সেটাই বিশ্বাস করতো। সেটা লৌকিক ব্যাখ্যা বলা হয় সেটাকে।
এবং কিন্তু পরবর্তীতে কি জানা গেল যে আসলে এটা পানিবাহিত একটি রোগ বা একটা জীবাণুর মাধ্যমে সেটি হচ্ছে। তার মানে কি এখানে ব্যাখ্যা করা হয়, লৌকিকভাবে করা হয়, বৈজ্ঞানিকভাবে করা হয় এবং ব্যাখ্যা কে কোনটাকে মানে গ্রহণ করবে সেটা নির্ভর করে মানুষের বুদ্ধি, বিচার, বিবেচনা বা শিক্ষার উপর। তো এইসব বিষয়গুলো নিয়ে বা কোনো বিষয়কে সহজে বোঝার জন্য এই ব্যাখ্যাকরণ নিয়েও কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। আমার ক্লাসটি করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি তোমরা ক্লাসগুলো উপভোগ করবে এবং তোমরা অবশ্যই বই কিনবে, বই কিনে পড়া শুরু করে দিবে। আর আমি পরামর্শ দিব যে তোমরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে, কারণ তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেখানে কিন্তু ছোট ছোট কোশ্চেন করা হয় যখন, তখন কিন্তু সব মানে প্রত্যেকটা মানে অধ্যায়ের প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু তোমার প্রশ্ন করা হয়। তো বিশেষ করে তোমরা সেই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমরা ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।